প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে আমরা পড়বো বাস্তব সংখ্যা। সবাই খাতা কলম বের করো এবং শীটের মধ্যে বাস্তব সংখ্যা বের করো। রিটেন পার্ট। এক নাম্বার কোয়েশ্চন। প্রশ্ন বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। খেয়াল করো, দেখো এখানে পরম মান নাই, এটাকে আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ তুমি যদি করতে চাও তাহলে এই দুই পাশের মান সেম হইতে হবে এবং বিপরীত চিহ্ন হইতে হবে। তবে এখানে দুই পাশের মান কিন্তু সেম না। এই দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন করার জন্য এই যে দুই পাশের মান তুমি কি করবা, যোগ করবা। দুই পাশের মান যোগ করে 2 দিয়ে ভাগ করে তুমি যে মানটা পাবা, দুই পাশের মান যোগ করে 2 দিয়ে ভাগ করে তুমি যে মানটা পাবা এই মানটা সবার থেকে বিয়োগ করবা। সবার থেকে কি করবা, বিয়োগ। তাহলেই তোমার হয়ে যাবে। পরম মান চিহ্নের সাহায্যে তুমি যদি প্রকাশ করতে চাও তাহলে তোমার দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন হইতে হবে। আর দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন করার জন্য তুমি কি করবা, দুই পাশের মান যোগ করে 2 দিয়ে ভাগ, যে মানটা পাবা এই মানটা সবার থেকে তুমি কি করবা, বিয়োগ। তাহলে বাচ্চারা আমরা 1 নম্বর অঙ্কটা দেখবো, 1 এর 1। দেখো দুই পাশের মান সেম না, তাহলে তুমি কি করবা, দুই পাশের মান যোগ করে 2 দিয়ে ভাগ, কত হয় 5, এই মানটা সবার থেকে বিয়োগ করবা। যে মানটা পাবা এটা সবার থেকে কি করবা, বিয়োগ। তাহলে কত হয়ে গেল, -3 +3। এখন তুমি দেখো এই দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন, তাহলে তুমি পরম মান চিহ্ন দিতে পারবা। দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন হলে আমরা কি দিতে পারবো, পরম মান দিতে পারবো। 2 নাম্বারটা, তাহলে এই দুই পাশের মান সেম করার জন্য তুমি কি করবা, দুই পাশের মান যোগ করে 2 দিয়ে ভাগ, যে মানটা পাইছো এই মানটা সবার থেকে কি করবা, বিয়োগ। সবার থেকে বিয়োগ। তাহলে কত হয়ে গেল এখানে, -3 x + 4 + 3। দেখো দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন, তাহলে তুমি পরম মান চিহ্ন দিতে পারো। দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন হলে আমরা পরম মান চিহ্ন দিতে পারি। ঠিক আছে, এই 3 নাম্বারটা তোমাদের বাড়ির কাছে। এখন 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্ক তুমি যদি করতে চাও, যে পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ। পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ।
পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশের দুইটা দুইটা নিয়ম আছে, খেয়াল করো। মনোযোগ দিয়ে খেয়াল করো। যদি তুমি পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করতে চাও, তুমি খেয়াল করবা, যদি লেস দেন চিহ্ন থাকে, যদি লেস দেন চিহ্ন থাকে, তাহলে তুমি পরম মান চিহ্ন তুলবা, তুলে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। পরম মান চিহ্নটা তুলবা, তুলে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। আর যদি গ্রেটার দেন হয় তাহলে কিন্তু এভাবে করা যাবে না। লেস দেন হলে পরম মান চিহ্ন তুলবা, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। আর যদি গ্রেটার দেন হয় তাহলে কিন্তু এভাবে করা যাবে না। যদি গ্রেটার দেন হয় তাহলে তোমার করার নিয়ম হলো, যেহেতু পরম মান ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে, একবার ধনাত্মক ধরবা, আরেকবার ঋণাত্মক ধরবা। মানে ধনাত্মক ধরে সমাধান করবা, আবার ঋণাত্মক ধরে কি করবা, সমাধান। কত কি শুনতে পাইছো? একবার ধনাত্মক ধরে আবার কি ঋণাত্মক ধরে সমাধান করবা। তাহলে বাচ্চারা পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ দুইভাবে করতে পারো। একটা কি, যদি যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে শুধুমাত্র পরম মান চিহ্নটা তুলবা, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। আর যদি গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে এইভাবে করা যাবে না। তখন কি পরম মান তাহলে কি একবার এটাকে ধনাত্মক ধরবা, একবার এটাকে ঋণাত্মক ধরে সমাধান করবা। এখন 2-1 নম্বর অঙ্কটা যদি দেখো, 2-1, 2-1 তোমাকে এটাকে আমি সমাধান করতে বললাম, বা পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করতে বললাম। তুমি কি করবা, তুমি খেয়াল করবা যে এখানে লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন থাকে তাহলে তুমি কি করবা, এই পরম মান চিহ্ন তুলবা, এই এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। পরম মান চিহ্ন তুলবা, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। 3 যদি যোগ করো, এটাই তোমার নির্ণয় সমাধান। এটাই তোমার নির্ণয় সমাধান। আবার তুমি 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার, এখানে দেখো গ্রেটার দেন চিহ্ন, এখানে গ্রেটার দেন চিহ্ন, তাই না? তাহলে তুমি কি করবা, ধনাত্মক হলে ঋণাত্মক হলে, ধনাত্মক হলে ঋণাত্মক হলে, একবার এটাকে ধনাত্মক ধরবা, আরেকবার এটাকে ঋণাত্মক ধরবা। -x 3 যদি ওই পাশে যায় কথা হচ্ছে 4, যদি তুমি -1 দিয়ে গুণ করো, -1 দিয়ে গুণ করলে চিহ্নটা উল্টে যাবে। এখানে কি হচ্ছে, -3 + x 10। নির্ণয় সমাধান। তাহলে বাচ্চারা তুমি যদি পরম মান চিহ্নের সাহায্যে পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করতে চাও, তুমি একবার দেখবা, খেয়াল করবা লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন হয় তাহলে পরম মান চিহ্ন তুলবা, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিয়ে সমাধান করবা। আর যদি গ্রেটার দেন হয় তাহলে এইভাবে করা যাবে না। তাহলে তুমি কি করবা, একবার ধনাত্মক ধরবা, একবার ঋণাত্মক ধরে সমাধান করবা। 3 নম্বরটা তোমাদের বাড়ির কাজ দিলাম। 3 নম্বরটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? সবাই 3-1 নম্বর কোশ্চেনটা দেখো। 3-1,
একই অঙ্ক। তিনের এক, 1 মাইনাস 5x। বাচ্চারা যখনই ভগ্নাংশ আকৃতি থাকে অবশ্যই তখন একটা মান থাকে যে মানটার জন্য সমীকরণটা অসংজ্ঞায়িত হয়। মানে ভগ্নাংশ থাকলে তোমার অবশ্যই কথাটা ভাবতে হবে। দেখো খেয়াল করো তো, এখানে 1 মাইনাস 5x, তার মানে x সমান কত হয়ে গেছে 1/5। তুমি যদি খেয়াল করো x এর মান যদি 1/5 হয়, x এর জায়গায় তুমি যদি 1/5 লেখো, 5 5 কাটা, 1 মাইনাস 1 0, 0তে ভাগ দিলে অসংজ্ঞায়িত। তার মানে এই সমীকরণের ক্ষেত্রে x এর মান 1/5 হতে পারবে না। অবশ্যই কিন্তু তোমার এই কথাটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যখনই ভগ্নাংশ আকৃতি তখন অবশ্যই এখানে একটা মান থাকবে যে মানটার জন্য সমীকরণটা অসংজ্ঞায়িত হবে, তার মানে ওই মানটা হবে না। এখন তুমি এটা সমাধান করো, তাই তো? উল্টায় দাও। তুমি যদি উল্টায় দাও, এই চিহ্নটা উল্টে যাবে, এই মানটা উল্টে যাবে, সবকিছু উল্টে যাবে। তুমি দেখি করলো উল্টায় দিলা, চিহ্নটা উল্টে গেল, এই মানটাও কি যাবে, উল্টে যাবে। এখন তুমি খেয়াল করবা এখানে লেস দেন না গ্রেটার দেন। তুমি খেয়াল করলা এখানে গ্রেটার দেন, তারপর তুমি ওইভাবে সমাধান করতে পারবে না। যখন গ্রেটার দেন তখন তুমি কিভাবে করবে সমাধান? ধনাত্মক হলে। ঋণাত্মক হলে। ধনাত্মক হলে, ঋণাত্মক হলে। মাইনাস 5x, এই ওয়ানটা ওই পাশে বিয়োগ করে যাবে, মাইনাস 5x কত হয় মাইনাস 2/3। তুমি যদি -1 দিয়ে গুণ করো, এই চিহ্নটা উল্টে যাবে। x সমান কত হয়ে গেছে 2/15, -1 প্লাস 5x। এই 1 যদি ওই পাশে যায়, (4/3) x সমান কত হয়ে গেছে 4/15। নির্ণয়ের সমাধান। টু বাই 15, 4/15। যেখানে x নট ইকুয়াল 1/5। প্রশ্নটা আবার একটু পড়ো। প্রশ্নের মধ্যে দেখো তোমাকে বলছে সমাধান করো, তারপর তুমি কি করো, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও, তাই তো? নির্ণয় সমাধান সেট। x epsilon r যেন 2/15, x epsilon r যেন 4/15। নির্ণয় সমাধান সেট। ঠিক আছে, অসমতার ক্ষেত্রে ইউনিয়ন চিহ্ন। সংখ্যা রেখা।
2/15 4/15। তো যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন আছে, তার মানে 2/15 হবে, তাহলে এই জায়গাটা মোটা করে দিবা। এবং এক্স এর মানটা কি 2/15 থেকে ছোট, 2/15 থেকে ছোট, মানে তার মানে কি এই জায়গাটা তোমাকে মোটা করে দিতে হবে। আবার যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন আছে, তার মানে তোমার কি 4/15 হবে। যদি ইকুয়াল চিহ্ন আছে তার মানে তোমার এই 4/15 হবে। এবং এক্স এর মানটা কি 4/15 থেকে বড়, এই জায়গাটা তোমাকে মোটা করে দিতে হবে। তারপর তুমি খেয়াল করো, এই গ্রাফ দেখি বোঝা যাচ্ছে যে এক্স এর মানটা কি 2/15 হবে এবং 2 থেকে বড় সকল মান, 2/5 থেকে বড় সকল মান, 4/15 হবে এবং 4/15 থেকে বড় সকল মান। এটা হলো সংখ্যা রেখা। তার মানে এই সমাধানটা দেখো, যে তুমি আগে যে সমাধানটা করছো ওইটার মতোই। 3-এর 2 নম্বর সমাধানটা তোমার নিজেরা করবা, 3-এর 2 নম্বর সমাধানটা তোমাদের নিজেদের বাড়ির কাজ। এখন আমরা 4 নাম্বারটা দেখব। একই রকম অঙ্ক 2x - 5 বলছে এর সমাধান করো। যখন তুমি সমাধান করবা তখন তুমি কি খেয়াল করবা, এখানে লেস দেন না গ্রেটার দেন। যেহেতু লেস দেন, তাহলে তুমি পরম মান চিহ্নটা তুলবা, তুলে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। যেহেতু তুমি পরম মান চিহ্ন তুলবা, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। এখন 5 যদি তুমি যোগ করো, 8, 2 দিয়ে তুমি যদি ভাগ দেও 4। নির্ণয় সমাধান 1 4। নির্ণয় সমাধান সেট, সেট মানে তো সেকেন্ড ব্র্যাকেট, নির্ণয় সমাধান সেট। সংখ্যা রেখা 1 4। ইকুয়াল চিহ্ন নাই, তার মানে 1 হবে না, তার মানে এই গুলটা তুমি ভয়েড করবা না। ইকুয়াল চিহ্ন নাই, তার মানে 4 হবে না, এই গুলটা তুমি ভয়েড করবা না। এবং এক্স এর মান কি হবে, এই দুটোর মাঝখানের গুলা, এই মাঝখানের অংশটা তুমি কি করবা, মোটা করে দিবা। তো তুমি দেখো গ্রাফ দেখি তুমি বুঝতে পারতেছো 1 হবে না, 4 হবে না, কিন্তু এদের মাঝখানের মানগুলো হবে, এদের মাঝখানে যে অংশটুকু হবে এটা মোটা করে দিবা। তাহলে 4 নম্বরটা তুমি বুঝে ফেলছো। 5 নম্বর অঙ্কে যাব। 5 নম্বরটা দেখো, x² - 1 বলছে এর সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে বাচ্চারা এই অঙ্কটা দেখো লেস দেন, অঙ্কটা কি লেস দেন, তুমি পরম মান চিহ্ন তুলে লেস দেন থাকলে আমরা এই কাজেই করি, পরম মান চিহ্ন তুলি, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিই। কিন্তু এই অঙ্কটার মধ্যে এই কাজ করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে কি আছে, বর্গ আছে। বর্গ থাকার কারণে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দেওয়া যাবে না।
কথাই শুনতে পাইছো? সাধারণত আমরা কি করি, লেস দেন চিহ্ন থাকলে আমরা কি করি, যে পরম মান চিহ্ন তুলি, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দেই। কিন্তু এইটার ক্ষেত্রে এই কাজটা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এখানে কি স্কোয়ার, দ্বিঘাত থাকলে এই কাজ করা যাবে না। তাহলে যখন এই কাজ করা যাবে না, তখন তোমরা কিভাবে করবা? ঠিক আগের মতোই, ধনাত্মক হলে ঋণাত্মক হবে, মানে পরমান চিহ্ন তুলে এক পাশের মান অপর পাশে যখন দেওয়া যাবে না, তখনই ধনাত্মক হলে ঋণাত্মক হলে। তাহলে এই মানটা ধনাত্মক হলে এই মানটা ঋণাত্মক হলে x স্কোয়ার 4 প্লাস মাইনাস 2। তুমি জানো অসমতার ক্ষেত্রে তুমি যদি ডাবল মান পাও, তুমি খেয়াল করো লেস দেন না গ্রেটার দেন। তুমি ফাংশন ক্লাসে কিন্তু শিখছো যে অসমতার ক্ষেত্রে যদি আমরা ডাবল মান পাই, আমরা কি খেয়াল করি, লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন হয় তখন কি করি আমরা, তখন আমরা এক্স এর মানটা হয় বড় মানটা থেকে ছোট, ছোট মানটা থেকে বড়। অসমতার ক্ষেত্রে যদি আমরা ডাবল মান পাই, কি খেয়াল করি, লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন হয় তখন এক্স এর মানটা কি হয়, এই দুইটা মানের মাঝখানে এগুলা, দুইটা মানে যে এখানে +2 আর এটা কত -2, দুইটা মানের মাঝখানে এগুলা। এখানে যদি তুমি -1 দিয়ে গুণ করো, চিহ্নটা উল্টে যাবে। তাহলে কত হয়ে গেল, -2। এখন তুমি যদি বর্গমূল করো, রুটের ভিতরে কি হয়ে যাবে, বর্গমূল করলে রুটের ভিতরে কি হয়ে যাবে মাইনাস, বর্গমূল করলে রুটের ভিতরে কি হয়ে যাবে মাইনাস, যা অবাস্তব মান। তাহলে এটি সমাধান যোগ্য নয়, কেননা এটি অবাস্তব সংখ্যা। আমরা যদি বর্গমূল করলে রুটের ভিতরে কি হয়ে যাবে মাইনাস, আর রুটের ভিতরে যদি মাইনাস হয়ে যায় অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে তোমার নির্ণেয় সমাধান কত হয়ে গেছে, -2। নির্ণেয় সমাধান সেট সংখ্যা রেখা -2 ইকুয়াল চিহ্ন আছে মানে এই মানটা হবে, এই গোলটা ভরাট করে দিবা। ইকুয়াল চিহ্ন আছে মানে এই মানটা হবে, গোলটা ভরাট করে দিবা। এদের মাঝখানের গুলো হবে, তাই না? এই মাঝখানটাও বার করে দিবা। তাহলে আমরা গ্রাফ দেখলেই বুঝতে পারতেছি এক্স এর মান 2 হবে, -2 হবে এবং এদের মাঝখানের গুলো। তাহলে তোমরা 5 নম্বরটাও বুঝে ফেলছো। এখন আমরা 6 নাম্বারটা দেখব। তুমি 6 নাম্বারটা দেখো, x - 1 1/10। তোমাকে প্রমাণ করতে বলছে, তাই তো? এখন যেহেতু লেস দেন, তাহলে পরম মান চিহ্ন তুলবো, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিব। ওকে, এখন আমরা যদি 1 যোগ করে দেই, 1 যোগ করে কত হবে 9/10, 1 যোগ করে কত হচ্ছে 11/10।
এক যোগ করে দিলাম। তাহলে বাচ্চারা যখনই আমরা এই পরম মানগুলো সমাধান করি তখন কি করি, খেয়াল করি লেস দেন না গ্রেটার দেন। যদি লেস দেন হয় পরম মান চিহ্নটা তুলি, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিই। এখন আমরা যেটা প্রমাণ করবো, সবাই শীটের মধ্যে তাকায় দেখো তো, তুমি যেটা প্রমাণ করবো সেটা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এই কারণে উভয় দিকে বর্গ করো, উভয় দিকে তুমি যদি বর্গ করো, উভয় দিকে বর্গ করলা। কেন বর্গ করলা? যারা প্রমাণ করবো এটার মধ্যে কি বর্গ আছে। তুমি আবার তাকায় দেখো, যেটা প্রমাণ করবা সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করার জন্য তুমি কি করলা, সবার থেকে এক বিয়োগ করলা, সবার থেকে এক বিয়োগ করলা। বিয়োগ করলে কত হয়ে গেল এখানে, মাইনাস 19/100, 21/100। তুমি জানো যদি দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন হয় তাহলে আমরা পরম মান দিতে পারি। দুই পাশের মান যদি সেম এবং বিপরীত চিহ্ন হয় তাহলে আমরা পরম মান দিতে পারি। কারণ যেহেতু এর দুই পাশের মান কিন্তু সেম না, তাহলে কিন্তু তুমি পরম মান দিতে পারছো না। বাচ্চা তুমি খেয়াল করো, তুমি কিন্তু জানো বলতো -19 বড় না -21 বড়? অবশ্যই -19 বড়। অবশ্যই কি বড়? -19 বড়। তার মানে দেখো তো এই মানটা -19 থেকে বড়। খেয়াল করো, মনোযোগ দাও। মনে করো এটা -19, এটা -21। এইখানে যে মানটা, এই মানটা কি -19 থেকে বড়। তো এই মানটা যদি -19 থেকে বড় হয় অবশ্যই এই মানটা -21 থেকেও বড়। তুমি বুঝতে পারো নাই যে এই মানটা -19 থেকে বড়। মনে করো এটা -18, মনে করো -18। তাহলে এই -18 কি -19 থেকে বড়। তো -18 যদি -19 থেকে বড় হয় অবশ্যই -21 থেকেও কি বড়। তাহলে দেখো, খেয়াল করো তো, এই যে এই মানটা -19 থেকে বড়, তার মানে এই মানটা কি -21 থেকেও কি হবে, বড় হবে। সাইড নোট দিয়ে লিখে দিতে হবে। বাচ্চারা খেয়াল করো, এই মানটা যেহেতু -19 থেকে বড়, তার মানে এই মানটা অবশ্যই -21 থেকেও কি হবে, বড় হবে। এখন দেখো দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন, তাহলে তুমি কি দিতে পারো, পরম মান। দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন হলে আমরা কি দিতে পারি, পরম মান। তাহলে 6 নম্বর অঙ্কটা তোমরা বুঝে ফেলছো। সাত নম্বর দেখো বলছে, প্রমাণ করো বলছে প্রমাণ করো এটা, তাই না? খেয়াল করো, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, a স্কোয়ার + b স্কোয়ার + 2ab। a + b হোল স্কোয়ার, a স্কোয়ার + b স্কোয়ার + 2ab। পরম মান a স্কোয়ার, মানে a স্কোয়ার, পরম মান b স্কোয়ার মানে কত, b স্কোয়ার। দুটো পরম মান একসাথে লিখলা, পরম মান ab। পরম মান a স্কোয়ার মানে a স্কোয়ার, পরম মান b স্কোয়ার মানে কি b স্কোয়ার, দুটো পরম মানকে একসাথে লিখলা। এখন বাচ্চারা তোমরা কি জানো যে
পরম মানের মানটা পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান অথবা বড়। পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান অথবা কি বড়। পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান অথবা বড়। খেয়াল করো তুমি, একটু বুঝাই। মনে করো এ সমান 2, তাহলে পরম মান এ কত হয়েছে 2। তার মানে এটা কি পরম মানের মান, আর এখানে পরম মান নাই, পরম মান ছাড়া কি হয়েছে সমান। কিন্তু এর মান যদি -2 হইতো, এর মান যদি -2 হইতো কত 2। তখন তুমি দেখো তো পরম মানের মানটা 2 আর পরম মান ছাড়া কত -2, তাহলে পরম মানের মানটা কি বড় না? তার মানে পরম মানের মানটা পরম মান ছাড়া সমান হতে পারে অথবা বড় হতে পারে। পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান হতে পারে অথবা কি হতে পারে বড় হতে পারে। এটি আমরা লিখছি পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান অথবা বড়। পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান অথবা বড়। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরম মান আছে, আমি পরম মান ছাড়া লিখতে চাই। যদি পরম মান ছাড়া লিখতে চাই তাহলে পরম মান তুলে দেবো, পরম মান লিখবো না। তাহলে তুমি কিভাবে লিখতে পারো? তাহলে খেয়াল করে দাও তো, এই পাশে পরম মান আছে, এই পাশে পরম মান নাই। তুমি যদি পরম মান ছাড়া লিখতে চাও তাহলে এই পরম মানের মানটা কি হবে? পরম মান ছাড়ার সমান অথবা কি বড়। এখানে পরম মান আছে, তুমি এখন পরম মান লিখবা না, তার মানে এখানে কিন্তু পরম মান নাই। তার মানে কি পরম এই পাশে পরম মান আছে, আগে তো সমান ছিল, আগে কি ছিল সমান। এখানে পরম মান ছিল, এখানে পরম মান ছিল, এখন তুমি এখানে পরম মান দিবা না। পরম মান যদি না দেও তাহলে এই পাশে পরম মান নাই, আর এই পাশে কি আছে পরম মান আছে। তাহলে পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান অথবা কি বড়। a প্লাস বি হোল স্কোয়ার। এখানে তুমি পরম মান দিলা। তুমি জানোই পরম মান স্কোয়ার আর পরম মান ছাড়া স্কোয়ার কি সমান। পরম মান স্কোয়ার এবং পরম মান ছাড়া স্কোয়ার কি সমান। তার মানে এই পরম মান স্কোয়ার এবং পরম মান ছাড়া স্কোয়ার কি সমান। তার মানে পরম মান ছাড়া স্কোয়ারের জায়গায় ইচ্ছে করলে পরম মান স্কোয়ারও লিখতে পারি। উভয় দিকে তুমি বর্গমূল করলা, উভয় দিকে বর্গমূল করলাম, তাহলে স্কোয়ার উঠা বললো। এটাই পাশে লিখতে, এটাই পাশে লিখলা। তবে খেয়াল করে দাও তো আমাদের এই প্রমাণটা মিলে গেছে। পরম মান a প্লাস বি, পরম মান a প্লাস বি, পরম মান a প্লাস বি, পরম এদের আলাদা আলাদা যোগফলের। পরম মান a প্লাস বি সমান কত? পরম লেস দেন ইকুয়াল পরম মান a প্লাস পরম মান বি। এই প্রমাণটা পরীক্ষায় আসতে পারে, যদিও তোমরা এই প্রমাণটা এইচএসসি তে করছো, এইচএসসির সময় এই প্রমাণটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে বাচ্চারা আমাদের বাস্তব সংখ্যা সহজ একটা চ্যাপ্টার যা রিটেন পার্টটা শেষ হয়ে গেল। আমরা এখন এমসিকিউ পার্ট শুরু করব। এমসিকিউ পার্ট খাতায় লেখো রুলস 1। মূলদ হওয়ার শর্ত। মূলদ হওয়ার শর্ত, এই লাইনগুলো তুমি আগে খাতায় তোলো, পরে আমি একটা একটা করে বুঝাই দিব। মূলদ হওয়ার শর্ত। 1 নাম্বার দিয়ে লেখো সমাপ্ত দশমিক। পুনঃপুনিক
দশমিক। রুট ওভার পূর্ণ বর্গ সংখ্যা, যেমন √4। 4 নাম্বার, পি মাইনাস পি বাই কিউ, যেখানে পিটা হবে ছোট। তুমি লেখো, আমি একটা একটা করে বুঝাই দিব। অমূলদ হওয়ার শর্ত, অমূলদ হওয়ার শর্ত। অসমাপ্ত দশমিক, রুট ওভার পি, যেমন √2, √3 এরকম। পাই ই, জটিল সংখ্যা, রুট ওভার মাইনাস পি। আই ওমেগা। এখন তুমি মনোযোগ দিবা, হ্যাঁ। এই যে পি মাইনাস পি বাই কিউ, এইগুলোতে বুঝাইছি, পি বলতে বুঝাইছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মাইনাস পি দিয়ে বুঝাইছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পি বাই কিউ দিয়ে বুঝাইছি পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত। ধনাত্মক পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত, সেই ক্ষেত্রে ছোট মানটা হবে উপরে। পূর্ণ সংখ্যার অনুপাত, সেই ক্ষেত্রে ছোট মানটা কি হবে উপরে, মূলদ সংখ্যা। তাহলে পি বলতে আমি কি বুঝাইছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। মাইনাস পি বলতে কি বুঝাইছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পি বাই কিউ বলতে কি বুঝাইছি, পূর্ণ সংখ্যার অনুপাত। পাই অমূলদ সংখ্যা মুখস্থ, ই অমূলদ সংখ্যা মুখস্থ। আর তুমি তো জানোই জটিল সংখ্যা, চ্যাপ্টার তুমি পড়ছো, তুমি জানোই আই কি সংখ্যা, জটিল সংখ্যা। ওমেগা কি সংখ্যা, জটিল সংখ্যা। এখন খেয়াল করো, রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে জটিল সংখ্যা, রুটের ভিতরে যদি বর্গ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যা, বাকি সব অমূলদ। মনে করো আমি লিখলাম রুটের ভিতরে -4, রুটের ভিতরে মাইনাস জটিল সংখ্যা, লিখলাম √4 বর্গ সংখ্যা মূলদ সংখ্যা, লিখলাম 14। এটা তো মাইনাসও না আবার বর্গ সংখ্যাও না, তাহলে অমূলদ। যদি আমি লিখতাম 144, তাহলে বর্গ সংখ্যা, তাহলে কি হবে, মূলদ। তাহলে বাচ্চারা, রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে জটিল সংখ্যা, রুটের ভিতরে যদি বর্গ সংখ্যা হয় তাহলে মূলদ, রুটের ভিতরে ঋণাত্মকও না বর্গও না তাহলে অমূলদ। বাকি থাকলো 3টা, তাই তো। এখন আমি যদি লিখি 0.10 ও 00, 000, এটা এখানে শেষ, মানে সমাপ্ত। তো আমি লিখতাম 0.10, 00, 000, ... মানে এটা আরো হইতে পারে, তাহলে কি হবে, অসমাপ্ত। আমি লিখলাম 0.1212... দেখে মনে হচ্ছে অসমাপ্ত, কিন্তু যখন তোমার একই জিনিস বারবার আসবে, তখন সেটা পুনঃপুনিক, আর পুনঃপুনিক মানে মূলদ, পুনঃপুনিক মানে কি, মূলদ। তাহলে বাচ্চারা এটা এখানেই শেষ, সমাপ্ত, তাহলে মূলদ। এটা অসমাপ্ত, তার মানে কি, অমূলদ। আর যদি পুনঃপুনিক হয়, একই জিনিস বারবার পুনঃপুনিক হয়, পুনঃপুনিক মানে কি, মূলদ। তাহলে সবাই শীটের মধ্যে MCQ পার্টটুকু বের করো, MCQ পার্ট।
সেটার মধ্যে তোমরা এমসিকিউ পার্ট বের করো। যদি এমসিকিউ পার্ট বের করো, 1 নাম্বারটা দেখো, এমসিকিউ পার্টের 1 নাম্বার। খেয়াল করো, নিচের কোনটি অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। সবাই শীটের দিকে তাকাও, দেখো এ নাম্বার যে অপশনটা আছে সমাপ্ত, তার মানে এটা মূলদ। বি নাম্বার দিকে তাকাও, দেখো তোমার 0.1212 একই, যখন 1 to 1 একই জিনিস বারবার তখন পুনঃপুনিক মানে মূলদ। আর তুমি সি নাম্বারটা দিকে তাকাও, অসমাপ্ত দশমিক, তাহলে সেটা কি হবে? অমূলদ। তুমি যদি 2 নাম্বার কোশ্চেনটা দেখো, 2 নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে কোনটি অমূলদ সংখ্যা নয়, কোনটি অমূলদ সংখ্যা নয় মানে কি? মূলদ সংখ্যা। কোনটি অমূলদ সংখ্যা নয় মানে কোনটি মূলদ সংখ্যা। তার মানে দেখো সি নাম্বার √11, অবশ্যই এটা অমূলদ, √11 অবশ্যই কি এটা অমূলদ। এ নাম্বারটাও অসমাপ্ত দশমিক, বি নাম্বারটাও কি অসমাপ্ত দশমিক। অসমাপ্ত মানে তো অমূলদ, অসমাপ্ত মানে কি অমূলদ। √11 অবশ্যই অমূলদ সংখ্যা, তাই না? আর এ নাম্বার বি নাম্বার দুইটা অসমাপ্ত, অসমাপ্ত মানে তো অমূলদ। কিন্তু তুমি যদি বি নাম্বারটার দিকে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, বি নাম্বারটা দেখো 101 বি নাম্বারটা যদি খেয়াল করো, দেখো এরকম দেয়া আছে 101 101 101। আর যখন একই জিনিস বারবার, তখন সেটা কি হবে? পুনঃপুনিক। আর পুনঃপুনিক মানে কি? মূলদ। পুনঃপুনিক মানে কি? মূলদ। তুমি যদি 3 নাম্বার অঙ্কটা দিয়ে তাকাও, √2 অবশ্যই অমূলদ সংখ্যা। √2, রুটের ভিতরে মাইনাস, রুটের ভিতরে মাইনাস, তাহলে কি হবে? জটিল সংখ্যা। তাহলে 1 2 3 তুমি বুঝে ফেলছো। এখন যদি তুমি 17 নম্বর অঙ্কটা দিকে তাকাও, 17 নাম্বার দেখো বাচ্চারা, বলছে পরম মান পাই -2 হোয়াট। 18 নাম্বার √10 -4 হোয়াট। তোমরা জানো পরম মান থেকে অবশ্যই ধনাত্মক সংখ্যা বের হবে। পরম মান থেকে কি বের হবে? ধনাত্মক সংখ্যা বের হবে। এই কারণে পরম মান থেকে যদি ধনাত্মক সংখ্যা বের হয়, এই কারণে এই দুইটা মানের মধ্যে যেটা বড় সেটা তুমি আগে লিখবা। তো পাইয়ের মান 3.14, তাহলে পাই বড়, তাহলে হবে পাই -2। এইটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, √10 বড় না 4 বড়? √10 বড় না 4 বড়? অবশ্যই 4 বড়, কারণ √10 মানে কি? 3.14। তাহলে এদের মধ্যে বড় কোনটা? 4। তাহলে হবে 4 - √10। তার মানে পরম মান থেকে, এগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে আসে। কি বললাম? পরম মান, তুমি জানো পরম মান থেকে বের হলে ধনাত্মক সংখ্যা বের হয়। এই কারণে এই দুইটা মানের মধ্যে যে মানটা বড় তুমি আগে লিখবা। তো এই ক্ষেত্রে পাই বড়, এখানে পাই -2। এটার ক্ষেত্রে কি বড়? 4 বড়, এই কারণে 4 - √10। দুইটার মধ্যে যেটা বড় সেটা আগে লিখবা। এরপর তুমি যদি 19 নম্বর অঙ্কের দিকে তাকাও, 19, তুমি যদি 19 নম্বর অঙ্কের দিকে তাকাও, 19 দেখো এরকম দেওয়া আছে x² -5x + 6, তাই না? তুমি যদি মিডল ফ্যাক্টর করো, অবশ্যই দুইটা মান পাবা, একটা 2 আর একটা কত? 3। প্রশ্ন বলছে যে এর বৃহত্তম মান কত আর ক্ষুদ্রতম মান কত। তাহলে এর বৃহত্তম মান কত? 3। আর ক্ষুদ্রতম মান কত? 2। মিডল ফ্যাক্টর করো, তুমি দুইটা মান পাবা, কোনটা বড় আর কোনটা ছোট। তুমি যদি 20 নম্বর অঙ্কের দিকে তাকাও, 20 নম্বর অঙ্কের দিকে যদি তাকাও, 0। এটা বলতে তুমি কি বুঝতেছো? দেখো তো, এটা বলতে তুমি কি বুঝতেছো? যে x এর মানটা 0 হবে এবং x এর মানটা 0 হবে এবং 0 থেকে কি ছোট। তাহলে এই যে তুমি মানটা পাইছো, এই মানটা সবচেয়ে বড় মান কোনটা? 0। তার ঊর্ধ্ব সীমা কত? 0। এই যে ইকুয়েশন থেকে তুমি কি বুঝতে পারতেছো? x এর মানটা কি 0 হবে এবং x এর মানটা 0 থেকে কি ছোট, 0 থেকে কি ছোট। তাহলে এর ঊর্ধ্ব সীমা কত? 0। কারণ বাকি মানগুলো তো এর থেকে ছোট, তাহলে এর ঊর্ধ্ব সীমা কত? 0। 20 নম্বরটা হয়ে গেল। এখন বাচ্চারা খেয়াল করো, পরম মান AB বা পরম মান ABC, পরম মান A+B, পরম মান A-B। একটু খেয়াল করতে হবে তোমাকে। পরম মানের ক্ষেত্রে মনোযোগ দিয়ে শোনো, পরম মানের ক্ষেত্রে যখন গুণ
পরম মানের ক্ষেত্রে যখন গুণ, তুমি যদি এ আর বি কে, মানে এখানে পরম মানে বি, এ আর বি কে তুমি আলাদা আলাদা করে লিখতে চাও, তাহলে যখন যখন গুণ তখন ইকুয়াল চিহ্ন। এন এ বি সি গুণাকারে আছে, তুমি আলাদা আলাদা করে লিখতে চাও, যখন গুণ তখন ইকুয়াল চিহ্ন, যখন গুণ ইকুয়াল চিহ্ন, শুনতে পাইছো? আর যখন প্লাস তখন তুমি যদি এ আর বি কে আলাদা আলাদা করে লিখতে চাও, যখন প্লাস তখন লেস দেন ইকুয়াল, পরম মান এ প্লাস পরম মান বি। তুমি এ আর বি কে আলাদা আলাদা করে লিখতে চাও, যখন প্লাস তখন লেস দেন ইকুয়াল, আর যখন মাইনাস তখন হলো গ্রেটার দেন ইকুয়াল। তুমি এ আর বি কে আলাদা আলাদা করে লিখতে চাও, যখন গুণ তখন ইকুয়াল, যখন প্লাস তখন লেস দেন ইকুয়াল, যখন মাইনাস তখন গ্রেটার দেন ইকুয়াল। এগুলো পরীক্ষায় আসে, নিচের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যা এভাবে আসে। তুমি একটু আগে তোমাকে দেখাইছিলাম যে পরম মানের মানটা পরম মান ছাড়ার সমান অথবা বড়, এগুলো পরীক্ষা কিভাবে আসে, নিচের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যা ভাবে আসে। পরম মানের মানটা কি? পরম মান ছাড়া সমান অথবা বড়। যখন লেস দেন চিহ্ন, তখন তুমি কি করো? পরম মান, তুমি রিটার্ন পার্ট দেখছো, যখন পরম মান তো তুমি চিহ্ন তুলে দিবা, যদি লেস দেন চিহ্ন হয় তাহলে তুমি এক পাশের মানটা অপর পাশে কি করবা? মাইনাস করে দিবা। একটু আগে রিটার্ন পার্ট দেখছো, তুমি এটাকে পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করবা। লেস দেন চিহ্ন হলে তুমি কি করো? পরম মান চিহ্ন তুলো, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দাও। এন জেড কিউ আর, এন জেড কিউ আর। বাচ্চারা খেয়াল করো, এই আর হলো বাস্তব সংখ্যা, কিউ মূলদ সংখ্যা, জেড পূর্ণ সংখ্যা, এন স্বাভাবিক সংখ্যা। এর উপসেট চিহ্ন, সাবসেট, উপসেট চিহ্ন, এটা হলো উপসেট চিহ্ন। এই সিকোয়েন্সটা মুখস্থ রাখতে হয়, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমন একটা কোয়েশ্চন। এন জেড কিউ আর, পরীক্ষায় আসবে নিচের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যা, এই সিকোয়েন্সটা উল্টাই দিবে, উল্টা পাল্টা করে দিবে। তো সিকোয়েন্সটা কি? এন জেড কিউ আর, সিকোয়েন্সটা মুখস্থ রাখবা, পরীক্ষায় আসবে নিচের কোনটি সত্য, দিয়ে এই সিকোয়েন্সটা কি উল্টা পাল্টা করে দেখবে, দেওয়া থাকবে, যেটা এই সিকোয়েন্সটা মেনটেন করবে ওইটাই কি হবে তোমার আনসার। তাহলে এন জেড কিউ আর, এন জেড কিউ আর, আর কি? বাস্তব সংখ্যা, কিউ মূলদ সংখ্যা, জেড পূর্ণ সংখ্যা, এন স্বাভাবিক সংখ্যা। তাহলে তুমি যদি 21 নম্বর অঙ্কের দিকে তাকাও, আশা করি তুমি পারবা। 21 নম্বর অঙ্ক এটাই লেখা, 21 নম্বর অঙ্কে এটাই লেখা। তারপরে তোমার পরম মান চিহ্ন ব্যবহার করে প্রকাশ, এটা আর আমি লিখলাম না, আমি রিটেন পার্টি লিখছি, সরাসরি অঙ্ক করা শুরু করে দিব। 4 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলাই কিন্তু আমি রিটেন পার্টি একটা সেম এম করে রিটেন পার্টি করাইছি, যে তোমার দুই পাশের মান যোগ করবা, 2 দিয়ে ভাগ, যে মানটা পাবা এই মানটা সবার থেকে বিয়োগ করবা, যে মানটা পাবা এটা সবার থেকেই করবা বিয়োগ। এখন দুই পাশের মান কি সেম, যেহেতু দুই পাশের মান সেম তাহলে আমরা কি দিতে পারি? পরম মান দিতে পারি। দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন থাকলে আমরা পরম মান দিতে পারি। 5 নম্বর অঙ্কটা তোমরা করবা, একদম হুবহু এই অঙ্কটা আমি রিটেন পার্টে করাইছি। 6 নম্বর,
এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সুবিধা কি, দুই পাশে মান সেম এবং বিপরীত চিহ্ন অলরেডি আছেই, তাহলে তোমার এই কাজটা করা দরকার নাই, কারণ দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন এখানে ছিল না, তাহলে এই কাজটা করতে হয়েছে। এখানে কি দুই পাশের মান সেম আছেই, তাহলে আমরা সরাসরি পরম মান দিতে পারি। দুই পাশের মান সেম এবং বিপরীত চিহ্ন থাকলে আমরা পরম মান চিহ্ন দিতে পারি। তাহলে তোমার 6 পর্যন্ত শেষ হয়ে গেল। খাতায় লেখো রুলস 2। রুলস 2 এটা হলো সমাধান করো। এই নিয়মটা প্রত্যেক বছর ঢাকা ভার্সিটি সহ প্রত্যেক ভার্সিটিতে একটা কোয়েশ্চেন থাকে। এই নিয়মটা প্রতি বছর প্রত্যেক ভার্সিটিতে একটা কোয়েশ্চেন থাকে। নোট দিয়ে একটা লেখো, প্রশ্নে লেস দেন চিহ্ন থাকলে, প্রশ্নে লেস দেন চিহ্ন থাকলে আনসারে আনসারে এন্ড ব্যবহার করা যায়। প্রশ্নে গ্রেটার দেন চিহ্ন থাকলে আনসারে অর ব্যবহার করা যায়। প্রশ্নে লেস দেন চিহ্ন থাকলে আনসারে এন্ড ব্যবহার করা যায়, প্রশ্নে গ্রেটার দেন চিহ্ন থাকলে আনসারে অর ব্যবহার করা যায়। এছাড়া বাকি সবগুলা কথা তোমাকে আমি রিটেন পার্টি তোমাকে বুঝাই দিচ্ছি, বাকি সবগুলা কথা তোমাকে আমি রিটেন পার্টি বুঝাই দিচ্ছি। এখন বাচ্চারা সবাই 7 নাম্বার কোয়েশ্চেন দেখবা। 7 8 দুইটা একসাথে লিখে ফেললাম। এখন তুমি এটা সমাধান করবে, এই সমাধান তুমি কিন্তু আগে থেকেই পারো। তুমি পরম মান চিহ্ন ব্যবহার মানে সমাধান মানে কি, কার মান বের করবা, এক্স এর মান বের করবা, এখান থেকে কার মান এক্স এর মান। বাচ্চারা যদি লেস দেন চিহ্ন থাকে, খেয়াল করো, তুমি কিন্তু জানো যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে তুমি এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দেও। যদি লেস দেন চিহ্ন থাকে তুমি কি করো, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দেও। এখন তুমি 2 যোগ করে দাও, 3 দিয়ে তুমি যদি ভাগ দিয়ে দাও, পরম মান চিহ্ন যেহেতু লেস দেন চিহ্ন, পরম মান চিহ্ন তুলছো, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিছো, 2 যোগ করে দিছো, 3 দিয়ে ভাগ করে দিছো, ঠিক আছে। এখন তোমার এ বি সি ডি অপশনে আনসার এইভাবে থাকতে পারে। আবার আবার যেহেতু প্রশ্নে তুমি খেয়াল করো, প্রশ্নে যেহেতু প্রশ্নে কি চিহ্ন, লেস দেন, প্রশ্নে যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে তুমি এন্ড ব্যবহার করতে পারো। যেহেতু প্রশ্নে লেস দেন চিহ্ন তাহলে তুমি কি ব্যবহার করতে পারো, এত এন্ড এত। কারণ তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমাদের মনে আছে কিনা যে এন্ড অর্থই এবং, তাহলে অপশনে কি এবং লেখাও থাকতে পারে। তার মানে কি আনসার এইটা থাকতে পারে আবার এইটাও থাকতে পারে। প্রশ্নে লেস দেন থাকলে আমরা এন্ড ব্যবহার করতে পারি। অপশন অনেক সময় এইভাবে থাকে, অপশন অনেক সময় এইভাবে থাকে। এটাতে যাবো। তার মানে এই সমাধানটুকু তুমি রিটেন পার্টে শিখে ফেলছিলে, শুধু বাড়তি একটা লাইন তুমি নতুন করে শিখছো, কারণ তুমি এটা সমাধান করবা বাচ্চারা। তাহলে তো সমাধান মানে কার মান, এক্স এর মান, তুমি এক্স এর মান বের করবা। মানে এটা কি চিহ্ন, গ্রেটার দেন। যদি লেস দেন থাকতো পরম মান তুলতে এক পাশের মান অপর পাশে মাইনাস করে দিতাম। যেহেতু এখানে গ্রেটার দেন তখন তো এইভাবে করা যাবে না, তখন তুমি যখন এইভাবে করা যাবে না তখন তুমি কিভাবে করবা, ধনাত্মক হলে ঋণাত্মক হলে,
5 minus 2x 4, 5 minus 2x, ঠিক আছে। একবার ধনাত্মক হলে একবার এটা ঋণাত্মক হলে। এখন তোমার কাজ হলো শুধু সমাধান করে x এর মান বের করবা। 5 যদি বিয়োগ করো -1, যদি তুমি -1 দিয়ে গুণ করো, -1 দিয়ে গুণ করলে চিহ্নটা কি যাবে, উল্টা যাবে। তাহলে x সমান কত হয়ে গেল, হাফ। তুমি যদি এখানে -5 প্লাস 2x, তুমি 5 যদি যোগ করো, x কত হয়ে গেছে, 9/2। সমাধান করে ফেললাম। তাহলে কত হয়ে গেল, অপশন এইভাবে থাকতে পারে, আবার খেয়াল করে দাও তো প্রশ্নে কি চিহ্ন, প্রশ্নে কি চিহ্ন, গ্রেটার দেন। প্রশ্ন যেহেতু গ্রেটার দেন চিহ্ন, তাহলে তুমি আনসারে অথবা ব্যবহার করতে পারো। প্রশ্নে যেহেতু গ্রেটার দেন চিহ্ন, তুমি আনসার কি ব্যবহার করতে পারো, অথবা ব্যবহার করতে পারো। প্রশ্নে কোথায়, প্রশ্নের মধ্যে যদি লেস দেন থাকে আনসারে এন ব্যবহার করা যাবে, প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে আনসারে অথবা ব্যবহার করা যাবে। তো অপশন এইভাবে থাকতে পারে, আবার এইভাবে থাকতে পারে। ঠিক আছে বাচ্চারা, 9 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ। 9, 13, 14 এই 3 অঙ্ক সেম তোমাদের বাড়ির কাজ। আমি এখন তোমাদের 10 নাম্বারটা বুঝাবো। 10 নাম্বারটা বোঝাবো। 10 নাম্বারটা বোঝাবো। নয় 10 এরকম আরেকটা অঙ্ক পাশাপাশি বুঝতে পারলে ভালো হইতো। দুইটাই বুঝো, 9, 10। আচ্ছা খেয়াল করো, উল্টায় দিলাম, চিহ্নটা উল্টা গেল, তাই না? কারণ তুমি পরম মান চিহ্ন তুলবা, যেহেতু লেস দেন, তাহলে তুমি যদি পরম মান চিহ্ন তুলো, এক পাশের মানটা অপর পাশে কি করবা, মাইনাস করে দিবা। যেহেতু লেস দেন চিহ্ন, পরম মান চিহ্ন তুললে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। 5 যদি যোগ করো, আমি একটু ভুল করছি, মারাত্মক ভুল, তোমরা অবশ্যই খেয়াল করছো, এই জন্য আমরা উল্টায় দিছি, চিহ্নটা উল্টে গেছে, এই মানটাও তো উল্টে যাবে। যখন আমি উল্টায় দিছি, এই চিহ্নটা উল্টে গেছে, এই মানটা উল্টে যাবে। কারণ আমি যদি পরম মান চিহ্ন তুলি, এই পাশের মানটা কি করবো, এই পাশে মাইনাস করে দিব। ফাইন। কারণ যদি 5 যোগ করি, 5 যদি কি করি, যোগ করি, কত হচ্ছে, 9/2। 5 যোগ করলে কত হচ্ছে, 11/2। 3 দিয়ে যদি তুমি ভাগ করো, 3/2, 11/6। নির্ণয় সমাধান যেখানে, তোমাকে G10 পার্ট আমি বলছিলাম, আবার বলতেছি, যখনই ভগ্নাংশ আকৃতি তখন অবশ্যই এখানে একটা মান আছে, যে মানটার জন্য সমীকরণটা অসংজ্ঞায়িত হয়, ওই মানটা হবে না। এখানে x এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত হবে, x এর মান যদি কি হয়, 5/3 হয়, এই কারণে x এর মানটা কি 5/3 হবে না। 11 নম্বর অঙ্কটা তুমি খেয়াল করো, 11 নম্বর অঙ্কটা এই পাশে লিখি।
2x minus 3 5 উল্টায় দাও, চিহ্নটা উল্টে যাবে, এই মানটা উল্টে যাবে। যেহেতু লেস দেন, তাহলে পরম মান চিহ্ন তুমি যদি তুলো, এই পাশের মানটা এই পাশে মাইনাস করে দিবা। যদি তুমি পরম মান চিহ্ন তুলো, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিবা। এখন তুমি যদি 3 যোগ করো, 3 যোগ করলে কত হচ্ছে 14/5, 3 যোগ করলে কত হচ্ছে 16/5। তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, 7/5, 8/5। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান 7/5, 8/5, যেখানে যেহেতু ভগ্নাংশ আকৃতি, যেহেতু ভগ্নাংশ আকৃতি অবশ্যই x এর একটা মান হবে না। x এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত? 3/2। তোমার এ বি সি ডি অপশনে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, আবার বিপরীত আকারও থাকতে পারে। যদি তুমি বিপরীত আকার লিখতে চাও, খেয়াল করো, যদি তুমি বিপরীত আকার লিখতে চাও, মনে করো এ নাম্বার অপশনটা এইভাবে দেওয়া, ইকুয়াল চিহ্ন নাই, হবে না, ইকুয়াল চিহ্ন নাই, হবে না। হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইকুয়াল চিহ্ন নাই, হবে না, হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইকুয়াল চিহ্ন নাই মানে হবে না, হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তোমাকে ফাংশন ক্লাসে পড়াইছি, ইকুয়াল চিহ্ন নাই, হবে না, হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তোমার এ নাম্বার অপশন এটা দেয়া। কেউ যদি এটা দাগায় তাহলে কিন্তু কাটা, দাগাইলে কাটা। কথা শুনতে পাইছো? কেন কাটা? কারণ এটা বলতে বোঝায়, এটা বলতে বোঝায় যে 7/5 হবে না, 8/5 হবে না, কিন্তু এর মাঝখানের সবগুলো হবে, এটা বলতে এটা বোঝায়। কিন্তু দেখো এই যে একটা পাপিষ্ট আছে, দেখছো, খেয়াল করছো, এই যে একটা পাপি আছে, খেয়াল করছো, এই পাপিও তো হবে না। তখন এইটা বলতে তো বোঝায় যে এইটা হবে না, এইটা হবে না, কিন্তু মাঝখানে সব হবে। কিন্তু মাঝখানে তো সব হবে না, ওই যে একটা পাপি আছে, ওইটাও তো হবে না। তাহলে এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। তার মানে খেয়াল করো, ইকুয়াল চিহ্ন নাই, 7/5 হবে না, 3/2 হবে না, হবে না মানে ফার্স্ট ব্র্যাকেট, 3/2 হবে না, ইকুয়াল চিহ্ন নাই, 8/5ও হবে না, হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। অসমতার ক্ষেত্রে অলওয়েজ ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন চিহ্ন। তাহলে এটা বলতে দেখো, এটা বলতে তুমি কি বুঝতেছো? এটা বলতে তুমি কি বুঝতেছো? 7/5 হবে না, 8/5 হবে না, 3/2 হবে না। 7/5 হবে না, 3/2 হবে না, 8/5 হবে না, এছাড়া বাকি সবগুলো মান হবে। 7/5 হবে না, 3/2 হবে না, 8/5 হবে না, এছাড়া বাকি সকল মান হবে। তাহলে এইটা এবং এটার মধ্যে পার্থক্য বুঝছো? এটার মধ্যে 7/5 হবে না, 8/5 হবে না, মাঝখানে সব হবে। কিন্তু মাঝখানটা সব হবে না, কারণ এখানে আরেকটা মান আছে 3/2, 3/2 তো হবে না, এটা এখানে লেখা নাই। এখানে তো লেখা আছে 7/5 হবে না, 8/5 হবে না, 3/2 হবে না, তার মানে বাকি সবগুলো মান হবে। আমি এখন 16 নাম্বারটা করাবো, 16। তাহলে এই বিভূতিগুলা কিন্তু আমি তোমাকে ফাংশন ক্লাসে অনেক চমৎকার করে বুঝাইছিলাম, বলছিলাম বিভূতিটা আমাদের বাস্তব সময় ক্লাসেও লাগবে। তোমার এবার বিভূতি আকারও কিন্তু অপশনে থাকতে পারে। সবাই 16 নাম্বার কোয়েশনটা যদি দেখো, 16 নাম্বার কোয়েশনটা যদি দেখো, 4x minus 3, 4x minus 3। এখন এটা তো তুমি সমাধান করবা, যেহেতু এটা তো লেস দেন চিহ্ন যদি হইতো, পরম মান তুলতো, এক পাশে মানে অপর পাশে মাইনাস করে দিত। এটা তো তোমার লেস দেন না, তাহলে সমাধান কেমনে করবা? ধনাত্মক হলে ঋণাত্মক হলে, ধনাত্মক হলে ঋণাত্মক হলে, তাহলে এটাকে একবার তুমি ধনাত্মক ধরবা, একবার তুমি ঋণাত্মক ধরবা, একবার ধনাত্মক ধরবা, একবার ঋণাত্মক ধরবা।
3 যদি যোগ করে দাও 1, -1 দিয়ে তুমি যদি গুণ করে দাও এই চিহ্নটা উল্টা যাবে, এটা কি হয়ে যাবে -1। 2 কত হয়ে গেছে? হাফ। নির্ণয় সমাধান। এক্স এর মানটা হাফ থেকে ছোট, বাচ্চারা এক্স এর মানটা 1 থেকে কি বড়, এইভাবে থাকতে পারে। আবার যেহেতু প্রশ্নে যেহেতু গ্রেটার দেন, তোমার এইভাবে লেখা থাকতে পারে। প্রশ্নে গ্রেটার দেন থাকলে আমরা আনসারে অথবা ব্যবহার করতে পারি। প্রশ্নে গ্রেটার দেন থাকলে আনসারে আমরা অথবা ব্যবহার করতে, অথবা বা অর ব্যবহার করতে পারি। আবার তোমার অপশন এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, আবার কিন্তু বেবদি আকার থাকতে পারে। যদি বেবদি আকারে থাকে, খেয়াল করো বাচ্চারা, যদি বেবদি আকারে থাকে ইকুয়াল চিহ্ন নাই মানে হবে না। হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এক্স এর মানটা হাফ থেকে ছোট, এক্স এর মান যদি হাফ থেকে ছোট বলতে তুমি কি বুঝো? কোন পর্যন্ত ছোট বলতে? কোন পর্যন্ত ছোট বলতে? -ইনফিনিটি পর্যন্ত। আর ইনফিনিটির সাথে আমরা কোন ব্র্যাকেট দিই? অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। খেয়াল করো, ইকুয়াল চিহ্ন নাই মানে 1 হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইকুয়াল চিহ্ন নাই, 1 হবে না মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এক্স এর মানটা 1 থেকে বড়, এক্স এর মানটা 1 থেকে বড় হইতে কোন জায়গায় থাকবে? বড় বললে +ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। অসমতার ক্ষেত্রে অলওয়েজ কোন চিহ্ন? ইউনিয়ন চিহ্ন। তাহলে ইকুয়াল চিহ্ন নাই মানে হবে না মানে ফার্স্ট ব্র্যাকেট। এক্স এর মানটা হাফ থেকে ছোট বলতে কোন বন্ধু যায়? -ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এক্স ইকুয়াল চিহ্ন নাই, 1 হবে না, কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এক্স এর মানটা 1 থেকে বড় হইতে কোন জায়গাতে থাকবে? +ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। অসমতার ক্ষেত্রে কোন চিহ্ন? ইউনিয়ন চিহ্ন। 12 নাম্বার। বারো নাম্বার। বাচ্চারা তুমি যদি খেয়াল করো, সাধারণত আমরা কি করি যে পরম মান চিহ্ন থাকলে আমাদের যদি লেস দেন চিহ্ন থাকে, পরম মান তুলি, এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিই। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তো তুমি পরম মান চিহ্ন তুলে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিতে পারবা না। কেন পারবা না? মানে এই পাশে তো মান আগে থেকে আছে, তাহলে এই পাশের মান আছে না, ও আগে থেকে আছে। তুমি পরম মান চিহ্ন তুলে তুমি এই পাশের মানটা এই পাশে কিভাবে লিখবা, তাই না? যদি এটা না থাকতো তাহলে তুমি পরম মান চিহ্ন তুলে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দিতে পারতা। এই পাশে তো মান অলরেডি আছে, এই কারণে পরম মান চিহ্ন তুলে এক পাশের মানটা অপর পাশে মাইনাস করে দেওয়া যাবে না। যখনই ওই কাজ করা যাবে না তখন তুমি সমাধান কেমনে করবা? ধনাত্মক হলে ঋণাত্মক হলে এটাকে একবার ধনাত্মক ধরবা, আরেকবার ঋণাত্মক ধরবা। ধনাত্মক হলে ঋণাত্মক হলে 3 যদি যোগ করো হয়ে গেল সমাধান। মাইনাস দিয়ে যদি গুণ করো চিহ্নটা উল্টে যাবে, -1 দিয়ে গুণ, -1 দিয়ে গুণ, -1 দিয়ে গুণ। 3 যদি যোগ করো তুমি সমাধান পাইলা। তুমি যদি সমাধান 2টা পাও, সমাধান কয়টা পাইছো? 2টা। সমাধান 2টা পাও, অলওয়েজ ইউনিয়ন চিহ্ন, অলওয়েজ কি চিহ্ন? ইউনিয়ন চিহ্ন। সমাধান 2টা পাইছো, কোন চিহ্ন? এইটা অথবা এটা, অলওয়েজ কোন চিহ্ন? ইউনিয়ন চিহ্ন।
অসমতার ক্ষেত্রে কি চিহ্ন? অসমতার ক্ষেত্রে ইউনিয়ন চিহ্ন। বাচ্চারা 15 নম্বর অঙ্কটা তুমি খেয়াল করবা। 15 বলছে এর সমাধান করো। সমাধান মানে কার মান? এক্স এর মান। তার মানে তুমি কিন্তু এক্স এর মান বের করবা। বাচ্চারা তুমি যদি পরম, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, তাহলে তুমি যদি পরম মান চিহ্ন তুলো, তাহলে অপর পাশে কি দিবা? প্লাস মাইনাস। ইকুয়াল চিহ্ন, তাই না? তো অসমতা না। তার মানে পরম মান চিহ্ন তুললে এক পাশের মান ইকুয়াল চিহ্ন আছে, তো অপর পাশে কি দিবা? প্লাস মাইনাস। 3x - 2 প্লাস মাইনাস, প্লাস হলে এক্স এর একটা মান পাবা, মাইনাস হলে এক্স এর আর একটা মান পাবা। তাহলে এক্স এর মান কত হয়ে গেছে? 4 - 8/3। এক্স এর মান কি? 4 আর -8/3। পরম মান চিহ্ন তুলছো, ইকুয়াল চিহ্ন আছে, কি দিচ্ছ? প্লাস মাইনাস। শুধুমাত্র কি করছো? সমাধান। সহজ একটা অঙ্ক। তাহলে বাচ্চারা আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। খুব সহজ একটা চ্যাপ্টার, এবং এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা আমাদের কি রিটেন পার্ট এবং এমসিকিউ পার্ট সবটুকু এক ক্লাসই শেষ হয়ে গেল। আমাদের ক্লাসও 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগলো। খুব সহজ একটা চ্যাপ্টার ছিল। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় এমসিকিউ থাকতে পারে, আর তোমার প্রতি বছর থাকেই এমসিকিউ থাকেই। তাহলে অধ্যায়টা খুব সহজ যেহেতু ছিল, সুন্দর করে শেষ করে ফেলবা। প্রশ্ন ব্যাংক তোমাদের বাড়ির কাজ থাকলো, বাসায় নিজে নিজে চেষ্টা করো। যদি না পারো আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাকে অবশ্যই বুঝাই দিব। ঠিক আছে? তাহলে খুব সহজ একটা চ্যাপ্টার করলাম। তুমি যদি মনোযোগ দিয়ে বাসায় এটা করো, তোমার আধা ঘন্টা সময়ও লাগবে না। তাহলে বাস্তব সংখ্যা অধ্যায়টা খুব ভালো করে শেষ করে ফেলো। বাস্তব সংখ্যা অধ্যায়টা আজকে শেষ হয়ে গেল। ভালো থাকো, সুস্থ থাকো।